তাহলে প্যানক্রিয়াস হলো অগ্নাশয়, স্টোমাকের নিচে এবং ডিউডেনামের পাশে পাতার মতো দেখতে যে অর্গানটি থাকে তাকে প্যানক্রিয়াস বলে। প্যানক্রিয়াস অর্গানটি ডাইজেশন এবং মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিখছেন সবাই না? এখন দেখেন আমরা প্যানক্রিয়াসের আগে স্ট্রাকচারটা দেখব কেমন, কোথায় থাকে সেই জিনিসটা দেখব, আর হলো তারপরে ডাইজেশনে কি হেল্প করে এবং মেটাবলিজম কি, মেটাবলিজমে কি হেল্প করে। ডাইজেশন তো একটু আলোচনা হয়েছে, এটা হলো হজম, তাই না, বা পরিপাক। এখন মেটাবলিজম সম্পূর্ণ আমাদের কাছে নতুন শব্দ আছে, তাই না, এটাও বুঝবো আমরা। তাহলে এটা মিশেই এবার হলো প্যানক্রিয়াসের অবস্থান, এটা উল্লেখ করা হয়েছে কিন্তু কোন জায়গায় অবস্থান, স্টোমাকের নিচে এবং ডিউডেনামের পাশে। তাহলে আমরা স্টোমাকটা দেখি কোন জায়গায় অবস্থিত। স্টোমাক, আচ্ছা স্টোমাক যেখানে আছে ঠিক স্টোমাকটা এইখানে, এই জায়গাটা, তাহলে স্টোমাকের নিচে ঠিক এইখানে হবে এবং আর ডিউডেনাম কিন্তু এই দিক দিয়ে গেছে, তাহলে এর পাশে হবে। ঠিক এখানেই একটা অর্গান আছে, সেই অর্গানটার নাম হলো আচ্ছা ডিউডেনাম কি? ডিউডেনাম হলো স্মল ইন্টেস্টাইনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এটা হলো স্মল ইন্টেস্টাইন, এইভাবে পেঁচানো, মানে যে চিকনটাই যে স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের এই প্রথম অংশের নাম হলো ডিউডেনাম, আর দ্বিতীয় অংশের নাম হলো জেজুনাম, আর তৃতীয় অংশের নাম হলো আইলিয়াম বা ইলিয়াম। মনে থাকবে? তাহলে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম লিখে রাখেন। ডিউডেনাম, ডিউডেনাম আছে না, জেজুনাম এবং আইলিয়াম। তাহলে এই ডিউডেনামের পাশে দেখেন স্টোমাকের নিচে এবং ডিউডেনামের পাশে পাতার মতো দেখতে একটা অর্গান, এইভাবে একটা অর্গান থাকে, এটার নামই হলো, এটা একটু বাঁকা হয়ে এইভাবে গেছে, এইখানে এইভাবে গেছে। এই প্যানক্রিয়াসের এটা হলো হেড, এটা হলো নেক, হেড হলো মাথা, এটা মাথা, এটা হলো ঘাড়, এটা হলো বডি, আর এটা হলো টেইল। ঠিক আছে? তাহলে কোন জায়গায় অবস্থান তো পাইলাম, তাই না? এটা এখন আমরা বড় করে দেখাবো কিন্তু। আচ্ছা এটাই নিচে দেন, এই আমরা এটাই একটু বড় করে আর্ট করব। এটা হলো হেড, ACAD, হেড মানে মাথা। এটা হলো নেক, NECK, নেক হলো, এটা হলো ঘাড়। এটা হলো বডি, বডি অফ প্যানক্রিয়াস, BODY, বডি। আর এটা হলো টেইল, টেইল মানে লেজ। আচ্ছা, তাহলে এটা হলো হেড অফ প্যানক্রিয়াস, এটা হলো নেক অফ প্যানক্রিয়াস, এটা হলো বডি অফ প্যানক্রিয়াস, এই জায়গাটা বডি অফ প্যানক্রিয়াস, আর এটা হলো টেইল অফ প্যানক্রিয়াস। এই জায়গাগুলো দরকার আছে। কি দরকার? দেখেন যে ডায়াবেটিসের যে ইনসুলিন, তারপরে হলো গ্লুকাগন, সেগুলো কোথা থেকে বাইরে হয়, আর ডাইজেস্টিভ সিস্টেমের যে ডাইজেশনের যে এনজাইমগুলো আসে সেগুলো কোথা থেকে বাইরে হয়। দেখছেন না? এখন দেখেন এর এটা আবার নিচের দিকে ভাগ করার, ঠিক একই। এবার দেখাবো অন্য জিনিস। এইভাবে একটা নালী লেজের দিক থেকে এসে একবারে ডিউডেনামের ভিতরে ঢুকছে। এই নালীটার নাম হলো প্যানক্রিয়াটিক ডাক্ট। এদিক দিয়ে তো ঠিক আছে ডিউডেনাম, এভাবে ডিউডেনাম যায় না, এইভাবে ডিউডেনাম, এটা হলো ডিউডেনাম। তাহলে এটা কি না, প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াসের ভিতর দিয়ে যে নালীটি, বড় নালীটি ডিউডেনামের সাথে মিলিত হয়েছে, এর নাম হলো প্যানক্রিয়াটিক ডাক্ট। ডাক্ট মানে নালী, তাহলে এটার নাম হলো প্যানক্রিয়াটিক ডাক্ট।
প্যানক্রিয়াটিক ডাক্ট, ডিইউসিটি ডাক্ট মানে অগ্নাশয় নালী। এই নালীর কিছু শাখা নালী আছে, এই যে এদিক থেকে একটা নালী আছে, এখান থেকে একটা পাতার মতো দেখতে, এই জন্য কিন্তু এই যে এগুলো কিন্তু নালী, এই ছোট ছোট নালী এসে এর সাথে মিলিত হয়েছে। তাহলে প্যানক্রিয়াস যে কোষ দ্বারা গঠিত, ওই কোষগুলো থেকে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইমগুলো এই নালী পথে আসে, এসে খাদ্য পরিপাকে অংশ নেয় এই জায়গায়। সেই এনজাইমগুলোকে কি, একটার নাম হলো প্রোটিয়েজ, প্রোটিয়েজ, বা এটার নাম হলো ট্রিপসিন, দুটার নাম ট্রিপসিন। একটা লাইপেজ আর একটা হলো অ্যামাইলেজ। প্রোটিয়েজ, লাইপেজ, অ্যামাইলেজ, এই তিনটা, হ্যাঁ, প্রোটিয়েজ বা ট্রিপসিন, লাইপেজ, এই তিনটা কি? আচ্ছা, এখানে এই যে জুসটা আসে, রসটা আসে, হ্যাঁ, কি, সেই রসের নাম হলো প্যানক্রিয়াটিক জুস। তাহলে প্যানক্রিয়াটিক জুস কি? প্যানক্রিয়াস থেকে যে জুসটা এসে ডিউডিনামে এসে খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে বলা হয় প্যানক্রিয়াটিক জুস। এই প্যানক্রিয়াটিক জুসের উপাদান হলো প্রোটিয়েজ, লাইপেজ আর অ্যামাইলেজ। বোঝা গেছে? এগুলো কি করে? এটা হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে, এটা ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করে, আর এটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করে। তাহলে আমরা এখন দেখি এটা মিশাই, যে জিনিসটা পাইলাম। প্যানক্রিয়াটিক জুস কি? প্যানক্রিয়াটিক জুস কি? প্যানক্রিয়াটিক জুস পাইছেন? ডাইজেস্টিভ জুস গুলো পড়াই নাই? ডাইজেস্টিভ জুস কয় ধরনের? ডাইজেস্টিভ জুস হলো 6 ধরনের। এটা হলো স্যালিভা, লালা রস, মুখে আসতেছে, এটাও খাদ্য পরিপাকে অংশ নেয়। এটা হলো গ্যাস্ট্রিক জুস, স্টোমাকের অ থেকে আসে। 3 নম্বর হলো প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াস থেকে আসে, তাই না? সেটাই এটা, ঠিক আছে। আর 4 নম্বর হলো বাইল, এটা গলব্লাডার থেকে আসে আর তৈরি হয় হলো লিভারে, ওটাও আলাদা করে দেখাবো, লিভার পড়াতে সেটাও আসবে। আচ্ছা, আর একটা হলো ইন্টেস্টাইনাল জুস, ইন্টেস্টাইনাল অল থেকে আসে। আর একটা হলো ব্রুনাস গ্ল্যান্ডের জুস, যেটা ব্রুনাস গ্ল্যান্ড থেকে আসে। ব্রুনাস গ্ল্যান্ড কোথায় অবস্থিত? এই ইন্টেস্টাইনাল অলেই অবস্থিত। তাহলে ইন্টেস্টাইনাল অল থেকে 2 ধরনের জুস আসে, একটা হলো ইন্টেস্টাইনাল জুস আর একটা হলো ব্রুনাস গ্ল্যান্ডের জুস। তাহলে প্যানক্রিয়াটিক জুস কি? প্যানক্রিয়াটিক জুস হচ্ছে একটি ডাইজেস্টিভ জুস, ঠিক আছে। এটা কোথা থেকে আসে? এটা অগ্নাশয় থেকে আসে, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে আসে। অ্যান্সার লেখেন, প্যানক্রিয়াটিক জুস হচ্ছে একটি ডাইজেস্টিভ জুস। প্যানক্রিয়াটিক জুস। আবার ডাইজেস্টিভ জুস কি? যে সকল জুস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে ডাইজেস্টিভ জুস বলা হয়। তাহলে প্যানক্রিয়াটিক জুস হচ্ছে একটা ডাইজেস্টিভ। প্যানক্রিয়াটিক জুস, JUICE, জুস হচ্ছে এক ধরনের ডাইজেস্টিভ জুস। ইহা প্যানক্রিয়াস থেকে ডিউডেনামে আসে। প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়ে ডিউডেনামে এসে খাদ্য পরিপাকে অংশ নেয়।
দেখছে তাহলে প্যানক্রিয়াটিক জুস হচ্ছে এক ধরনের ডাইজেস্টিভ জুস। ইহা প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়ে ডিউডেনামে এসে খাদ্য পরিপাকে অংশ নেয়। প্যানক্রিয়াটিক জুসের উপাদানগুলো কি কি? এই তিনটা, প্রোটিয়াস, লাইপেজ এবং অ্যামাইলেজ। এখন কোনটার কাজ কি? প্রোটিয়াসের কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। প্রোটিন জাতীয় খাদ্যগুলো কি কি? মাছ, মাংস, ডিম, এগুলো মুখস্থ থাকবে সবসময়। রোগীর কোনটা চাহিদা, কারণ হিমোগ্লোবিন কমে গেছে, তাকে প্রোটিন জাতীয় খাদ্য না দিয়ে শুধু যদি আয়রন সিরাপ খাওয়ান তাহলে হলো না, কিন্তু ব্যবসার পাশাপাশি সেবাও দেবেন, বুঝছেন? এবং সেটা বুঝে বুঝে দেবেন। কেন? যে হিমোগ্লোবিন যে আছে, এই হিমোগ্লোবিনের দুইটি অংশ থাকে। একটা হলো হিমো মানে লোহা মানে আয়রন, আর একটা হলো গ্লোবিন। এই গ্লোবিন হলো একটা প্রোটিন, যেটা প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসে, বুঝছেন? তাহলে প্রোটিন জাতীয় খাদ্য খায় যদি, এবং এদিকে লোহাও যদি খায়, যে আয়রন সিরাপগুলো বা খাদ্যের ভিতরেও আয়রন থাকে, কচু শাকে থাকে, ফলায় থাকে, তাহলে কিন্তু ওখানে বডিতে গিয়ে ওই দুটো একখানে হয়ে হিমোগ্লোবিন তৈরি করবে। তাহলে একটা খাচ্ছে আর একটা নাই, তাহলে কি হবে? ছাত্র বসে আছে, টিচার নাই, তাহলে কি কাজের কাজ হবে না? টিচার বসে আছে, ছাত্র নাই, ঠিক সেই রকমই। এগুলো কি? এটা হলো প্রোটিয়াস। আচ্ছা, এটা হলো না, এটা হলো প্যানক্রিয়াটিক জুসের উপাদান। প্যানক্রিয়াটিক জুস এর উপাদান কি কি? প্রোটিয়াস, লাইপেজ, অ্যামাইলেজ। আপনারা এই সাইডে লিখে রাখেন যে ইহা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে, আর ইহা ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করে, আর ইহা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করে। একটু লিখে রাখেন নিজেরা। ইহা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে, ইহা ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করে, লিপিড লাইপেজ যেটা, আর অ্যামাইলেজ হলো ইহা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো কি কি বলেন তো? চাউল, গম, গুড়, হ্যাঁ এগুলো থেকে। ফ্যাট জাতীয় খাদ্যগুলো কি কি? তেল, ঘি, মাখন, পান নাই? খাদ্য এবং খাদ্যের উপাদানগুলো পাইছে? তাহলে এটা বলবেন পাচ্ছেন না কেন? তাহলে প্রোটিয়াস কি করে? প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। লাইপেজ লিপিড জাতীয়, অর্থাৎ ফ্যাট জাতীয়, এই ফ্যাটের আরেকটা ইয়ে হলো লিপিড, ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করে। আর অ্যামাইলেজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে বা শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। গেল। এটা একটু বাইরে একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। ফাইবার জাতীয় খাবারটা পরিপাক হয় কোন জায়গায়? হ্যাঁ, ফাইবার যেটা আমরা খাই, আঁশ জাতীয় খাদ্য। আচ্ছা, আঁশ জাতীয় খাদ্য এটা সমস্ত এখান থেকেই শুরু হয়, পরিপাক কিন্তু এখান থেকেই শুরু হয়। এখন আঁশের ভিতরে কি আছে এটা, বুঝছেন? আঁশ জাতীয় খাদ্য আমরা কিন্তু দেখেন বডি কিন্তু 6টা গ্রহণ করবে, আর বাকিগুলো সব ওয়েস্টেজ হয়ে যাবে। এখন যে আঁশের কথা বলতেছেন, ওই আঁশ জাতীয় খাদ্যগুলো, আঁশটা কিন্তু পায়খানা বৃদ্ধিতে সহায়তা করে। আঁশ জাতীয় খাদ্য না খেলে পায়খানা বৃদ্ধি হয় না, ঠিক আছে? ওটা কিন্তু রেকটামে চলে যায়। হ্যাঁ, রেকটামে চলে যায়, পায়খানা বৃদ্ধিতে সহায়তা করে। আর মেইনলি এই যে 6টা উপাদান, এটাই হলো হিউম্যান বডি গ্রহণ করবে। সেটা কি কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, মিনারেল আর ভিটামিন। পাইলাম আমরা। এবার আসি আমরা, তাহলে প্যানক্রিয়াস সম্পর্কে একটা আইডিয়া হলো। এবার হলো আর একটা কি? তাহলে ডাইজেশনের ভূমিকা পেলাম না? খাদ্য পরিপাকে অংশগ্রহণ করলো, অর্থাৎ খাদ্য পরিপাক কি? হজম করা। তার মানে খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া, তারই নামে হলো ডাইজেশন। সেই কাজে এটা হেল্প করলো। এখন দেখেন আর একটা হলো মেটাবলিজমেও হেল্প করবে এই প্যানক্রিয়াস অর্গানটা। মেটাবলিজম হলো, সংক্ষেপে মনে রাখবেন যে এই ডাইজেশনের পরে এই উপাদানগুলো কি লিভারে যাচ্ছে, কিন্তু এখান থেকে এর পাশে একটা অর্গান লিভার মানে কলিজা,
এই কলিজায় যাচ্ছে, যাওয়ার পরে যাচ্ছে হলো রক্ত প্রবাহের মাধ্যমে সমস্ত কোষে কোষে যাচ্ছে। ওইখানে যে গিয়ে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলোই হলো মেটাবলিজম। মনে থাকবে সংক্ষেপে, তাহলে ডাইজেশনের পরে যে বিক্রিয়াগুলো হয় সমস্তগুলোই হলো, ওগুলো কি বলা হয় হলো মেটাবলিজম। ঠিক আছে, মেটাবলিজম। পৌঁছায় না, ওখানে যে পৌঁছে ইয়ে তৈরি হয়, গ্যাসও তৈরি হয়, শক্তি তৈরি হয়, হ্যাঁ, সেটাই হলো ওই প্রসেসটাই হলো মেটাবলিজম। বুঝলেন না? একটা উদাহরণ দিলে স্যার বুঝতে পারবো যে আসলে মেটাবলিজম জিনিসটা কি। আচ্ছা, এই পাশে থাকে হলো লিভার, কলিজা। তাহলে এই যে ডাইজেস্টিভ সিস্টেমে খাদ্যগুলো হজম হলো না, উপাদানগুলো বের হলো, কয়টা উপাদান বের হলো? 6টা। সেইটা এইখানে যাবে, লিভারে যাবে, যে ভেইনটার মাধ্যমে যাবে সেটার নাম হলো পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনে এখানে যাওয়ার পরে দেখেন এই লিভারের পাশ দিয়ে কিন্তু পিছন দিক দিয়ে যে ভেইনটা গেছে সেটার নাম হলো হার্টের ভেইন। দুটো ঢুকছে, কি কি মনে আছে? একটা হলো সুপেরিয়র ভেনা কাভা, একটা ইনফেরিয়র ভেনা কাভা। এই ইনফেরিয়র ভেনা কিন্তু এইভাবে গেছে, মানে লিভারের পিছন দিক দিয়ে গেছে। তাহলে এখান থেকে নালী ওই পিছন দিয়ে এইভাবে ঢুকছে আর কি। দেখেন এখন এটা খাদ্যের উপাদানগুলো আসলো, এটা তো কোষ দ্বারা গঠিত, এই লিভারও কোষ দ্বারা গঠিত। এখানে আসে বিক্রিয়া হবে, বিক্রিয়া হওয়ার পরে কিছু প্রোডাক্ট তৈরি হবে, তৈরি হয়ে এই রক্ত স্রোতে আবার যাবে হার্টে, হার্টে গিয়ে সমস্ত দেহেতে সাপ্লাই হবে, গিয়ে আবার টিস্যুতে গিয়ে অর্থাৎ কোষে কোষে গিয়েও কিন্তু আবার বিক্রিয়া হবে। ওই সমস্ত বিক্রিয়াই হলো মেটাবলিজম। ওটা দুই ধরনের, একটা হলো অ্যানাবলিজম আর একটা হলো ক্যাটাবলিজম। এখন ওগুলো তো এই শর্ট কোর্সে আসবে না, ওই 3-4টা শব্দ বুঝেছি ক্লাসের পর ক্লাস খালি যাতেই থাকবে, আসল জিনিস পাবেন না, বুঝছেন? তাহলে মেটাবলিজম সম্পর্কে একটা, যেমন হলো পরিপাক, ডায়াবেটিস কি রোগ? এটা একটা মেটাবলিক ডিজিজ। কিন্তু মেটাবলিক ডিজিজ মানে মেটাবলিজম ঠিকভাবে না হওয়ার কারণে যে ডিজিজগুলো হয় তাকে বলা হয় মেটাবলিক ডিজিজ। যেমন হলো ডায়াবেটিস, ঠিক আছে? এটা ডায়াবেটিসটা কিভাবে হয়? যে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো খাই, এটা থেকে পাচ্ছি লাস্টে গ্লুকোজ। এই গ্লুকোজটা লিভারে গেল, লিভার থেকে রক্ত স্রোতের মাধ্যমে সমস্ত কোষে কোষে গেল। এখন কোষের ভিতরে গ্লুকোজ ঢুকেতে, দেখুন আছে কিন্তু গ্লুকোজটা রক্তনালীর ভিতরে, ওইখান থেকে কোষের ভিতরে ঢুকেতে দরকার হলো ইনসুলিন, ঠিক আছে? এই ইনসুলিন যদি না হয় কোষের ভিতরে ঢুকবে না, না ঢুকলে বিক্রিয়া হবে না। আর যে ঢুকবে ওটা কিন্তু বিক্রিয়ার মাধ্যমেই হয়, ঢোকেও হলো বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এখন তাহলে ইনসুলিন যদি না, এখানে ইনসুলিন তৈরি হয়ে গেল এই প্যানক্রিয়াসের লেজের দিকে কিছু কোষ থাকে, এগুলো হলো এন্ডোক্রাইন সেল। এই সেলগুলো থেকে তৈরি হয়ে গেল দুটো হরমোন, একটার নাম ইনসুলিন আর একটার নাম হলো গ্লুকাগন। ওই ইনসুলিনের সহায়তা করে হলো কোষের ভিতরে গ্লুকোজ ইন করতে, বোঝা গেছে? তাহলে ইনসুলিন যদি প্রোডাকশন না হয় তাহলে গ্লুকোজ রক্তেই থেকে যাবে, কোষের ভিতরে আর ঢুকতেছে না। তাহলে এটা মেটাবলিক ডিজিজ হলো না, বোঝা গেছে? তাহলে ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ। তার ওই গ্লুকাগনের কাজটা কি? গ্লুকাগনের কাজ হলো বের করে নিয়ে আসা, মানে কোষ থেকে বের করে নিয়ে আসা। কি বের করে নিয়ে আসা? ওই যে গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট জাতীয় যেটা খাদ্য থেকে পাই সেটা হলো C6H12O6, এটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজ কোষের ভিতরে ঢুকাতে সহায়তা করা হলো ইনসুলিনের, আর কোষের ভিতর থেকে বাইর করতে সহায়তা করে গ্লুকাগনে। তাহলে ইনসুলিন স্যার হইতেছে কি আপনার ওই অ্যানাবলিক হরমোন, আর গ্লুকাগন হইতেছে ক্যাটাবলিক হরমোন। আচ্ছা, অ্যানাবলিজম কোনটা? একটা হলো অপোসিটি আর একটা হলো উপসিটি। অপোসিটি উপসিটি এটা হলো এই জায়গায় কিভাবে এটা বুঝবেন? আচ্ছা বলতেছি, আর একটু দেরি হবে। এর পাশে থাকে হলো লিভার। দেখেন একটা উদাহরণ, যে এখান থেকে যে গ্লুকোজ আসলো C6H12O6, এইটা আসে এখানে কিন্তু গ্লুকোজ হিসেবে কোষে কিন্তু সঞ্চয় করে রাখে। হ্যাঁ, লিভারের কোষে তার প্রয়োজন অনুযায়ী সঞ্চয় করে রাখে, সেটা গ্লুকোজ হিসেবে রাখে না, সেটা হলো গ্লাইকোজেন হিসেবে রাখে। আবার গ্লাইকোজেন যখন বাইর হয় তখন গ্লুকোজ হিসেবে বের হয়, বোঝা গেছে? বের হয়ে কোথায় যাচ্ছে? রক্ত স্রোতে যাচ্ছে। তাহলে এখানে ওই কোষের ভিতরে ঢুকেতে সহায়তা করলে হলো ইনসুলিনের, আর বের করতে সহায়তা করলে হলো
গ্লুকাগনে, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু আইডিয়া আছে আমার করবেন মেটাবলিজম ক্যাটাবলিজম গুলো নেটে সার্চ দেবেন। মেটাবলিজম ক্যাটাবলিজম সম্পর্কে মোটামুটি হালকা আইডিয়া আছে, বিকজ এগুলো না পিছনে স্টাডি করছি, বুঝছেন না? বডি বিল্ডিং এর উপর একটা হালকা যোগ আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার ইনসুলিন তো স্যার যেটা কোষের ভিতর ঢুকায় তখন আমরা এনার্জি পাই, কোষ থেকে যখন গ্লুকাগন এটা বের করবে কি জন্য স্যার? বের এখানেই তো বের করার দরকার, সব কোষ থেকে তো বের করার দরকার না। আচ্ছা, এখন আমরা ধরেন বের করার দরকার কখন? আপনি ধরেন এই হাতটা কাজ করতেছে না, আপনার কাজ করাচ্ছেন না, এক হাতে কাজ করাচ্ছেন না, তাহলে এনার্জির দরকার হবে তো এই হাতে তো কোনো এনার্জির দরকার কম হবে, তাই না? কিছু তাপের দরকার আছে, সেই জন্য এই হাতে বেশি দরকার না। তাহলে এখন আপনার এই যে গ্লুকোজ যে লাগতেছে সেগুলো এই হাত থেকে যে কোষের ভিতরে সঞ্চয় করে রাখছিল এরা বাইর করে দেবে তখন, বুঝা গেছে? তো ওইটা কি ট্রান্সফার করবে আপনার গ্লুকাগন? হ্যাঁ, ওটা বাইর করবে হলো গ্লুকাগনে, আর এখানে ঢুকাবে হলো ইনসুলিন, বুঝা গেছে? তারপরে এখানে দেখেন লিভারে আসতেছে, লিভারের কোষগুলোতে ঢুকাতে সহায়তা করতেছে হলো ইনসুলিনে, আর বাইর করার তো দরকার আছে, বাইর না করলে এই কোষগুলো পাবে কোথায়, গ্লুকোজ পাবে কোথায়? এখানে লিভার থেকে তো বাইরে প্রথমেই তো লিভারের কাছে যাচ্ছে, লিভারে তারপরে রক্তে দিচ্ছে, লিভারে তার সঞ্চয় করে রেখে তারপরে ছেড়ে দিচ্ছে। তাহলে স্যার এই গ্লুকাগন যদি ঘাটতি থাকে তাহলে তো স্যার ফ্যাটি লিভার হবে। গ্লুকাগন যদি ঘাটতি থাকে বা যদি প্রোডাকশন না হয় হ্যাঁ, তো ইনসুলিনটা আমরা এই গ্লুকোজটাকে সঞ্চয় করতে পারছি, হ্যাঁ, তখন এটা ফ্যাটি লিভার হবে না স্যার? হ্যাঁ, তখন ফ্যাট হিসেবে জমা হবে, হ্যাঁ, বাইর করতে পারবে না, তখন ফ্যাট জমা হতে থাকবে। ফ্যাটি লিভারে হ্যাঁ, হ্যাঁ, দুটোরই দরকার আছে, এটা এটার দরকার আছে। আমরা এখন যাই এটা হলো প্যানক্রিয়াসে কি কি কাজ করে। একটা হলো ডাইজেশনে হেল্প করে, আর একটা হলো মেটাবলিজমে হেল্প করে, তাই না? দুইভাবে বলছিলাম যে এই প্যানক্রিয়াসটা হলো দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হলো ডাইজেশনে আর একটা হলো মেটাবলিজমে। তাহলে প্যানক্রিয়াস কিভাবে মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখেন। প্যানক্রিয়াস কিভাবে মেটাবলিজমে এ ভূমিকা রাখে। অ্যান্সার লেখেন। প্যানক্রিয়াসের লেজের দিক থেকে তৈরি হয় ইনসুলিন এবং গ্লুকাগন নামক দুইটি হরমোন। প্যানক্রিয়াস এর লেজের নিকট থেকে তৈরি হয় ইনসুলিন এবং গ্লুকাগন নামক দুইটি হরমোন। এই হরমোন দুটি গ্লুকোজ মেটাবলিজমে সহায়তা করে। এই হরমোন দুটি গ্লুকোজ মেটাবলিজমে সহায়তা করে। লেখেন, আমি বুঝে দিচ্ছি, আবার বুঝে দিচ্ছি।
এরপরে লেখেন ইনসুলিন হরমোনটি কোষের ভিতর গ্লুকোজ প্রবেশে সহায়তা করে। কোষের ভিতরে গ্লুকোজ প্রবেশে সহায়তা করে এবং গ্লুকাগন হরমোনটি কোষের ভিতর থেকে গ্লুকোজ বের করতে সহায়তা করে। এই কথাটা কি সামারি আমরা বলবো যে প্যানক্রিয়াস কি, এটার উত্তর পাইলাম। প্যানক্রিয়াসের কাজ কি? প্যানক্রিয়াসের কাজ আমরা দুটো লিখবো, একটা হলো ডাইজেশনে হেল্প করা আর একটা হলো মেটাবলিজমে হেল্প করা। এই সংক্ষেপে, ঠিক আছে? কারণ শীতে ওইভাবে দেওয়া আছে, ওইটাই শীত থেকে পরে কিছু বোঝাই গেল। হ্যাঁ, পাশও করা গেল, সবই হলো, কিন্তু বোঝাই গেল না কি। কেউ বোঝেন নাই এমন আছে? তাহলে প্যানক্রিয়াসের কাজ কি বলেন তো? প্যানক্রিয়াসের কাজ সামারাইজ কিভাবে বলবো? প্যানক্রিয়াসের কাজ এক নম্বর হলো ডাইজেশনে সহায়তা করা, দুই নম্বর হলো মেটাবলিজম। এই কথাটা লিখ। প্যানক্রিয়াস কি তো পাইছি, লিখে দিছি। এবার হলো প্যানক্রিয়াসের কাজ কি লেখেন সংক্ষেপে। এটা দ্রুত হাত চালানোর সহায়তা চেষ্টা করেন। প্যানক্রিয়াসের কাজ, প্যানক্রিয়াস এর ফাংশন, ফাংশন মানে কাজ। এক নম্বর কাজ হলো ডাইজেশনে সহায়তা করা, ডাইজেশনে সহায়তা করা, আর দুই নম্বর হলো মেটাবলিজমে সহায়তা করা। প্যানক্রিয়েটিন নামে একটা ঔষধ আছে, কিন্তু প্যানক্রিয়েটিন নাম শুনছেন? ক্রিজাইন, তারপরে জাইমেট, এই নাম হলো ক্রিজাইন, জাইমেট এগুলো। আর মূল উপাদান হলো প্যানক্রিয়েটিন। ওর ভিতরে কি আছে? ওই যে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এরা যে কাজ করে সেই উপাদানটা ওর ভিতরে দেওয়া আছে। বোঝা গেছে? উপাদানটার নাম কি? নাম হলো না, ওইগুলো দেওয়া নাই, ওগুলো যে কাজ করে সেই কাজটা করবে এই ওষুধটায়। এটার নাম হলো প্যানক্রিয়েটিন। প্যানক্রিয়েটিন, মূল উপাদান হলো প্যানক্রিয়েটিন। আর বাজারে কি নামে পাওয়া যায়? ক্রিজাইন, তারপরে জাইমেট, জাইমেটটা বেশি চলে ভ্যাকসিন ফর। ক্রিজাইন এটা সম্ভবত অপশনিনের। বোঝা গেছে? এটা কি করবে? ডাইজেশনে হেল্প করবে। প্যানক্রিয়াসের রস এসে যে ডাইজেশনে হেল্প করতো সেই হেল্পটা করবে হলো ওই উপাদানে। কিসে? নাম হলো প্যানক্রিয়েটিন, জাইমেট, তারপরে ক্রিজাইন। বোঝা গেছে? তাহলে ওই কথাটা লেখা রাখেন। প্যানক্রিয়েটিন কি? এটা হলো ডাইজেস্টিভ ড্রাগ। ডাইজেস্টিভ ড্রাগ কাকে বলে? ডাইজেস্টিভ ড্রাগ কাকে বলে?
যে সকল ড্রাগ হজমে সহায়তা করে তাদেরকে ডাইজেস্টিভ ড্রাগ বলা হয়। হ্যাঁ, একটা হলো প্যানক্রিয়াটিন। তাহলে অ্যান্সার লেখেন, এটা এইটাই তো আমার দরকার। যে সকল ড্রাগ ডাইজেশনে হেল্প করে বা সহায়তা করে, তবে কই গেল, আসল জায়গায় নাই। যে সকল ড্রাগ ডাইজেশনে হেল্প সহায়তা করে তাদেরকে ডাইজেস্টিভ ড্রাগ বলে। যেমন প্যানক্রিয়াটিন, ট্রেড নেম TRADE, ট্রেড নেম দুটো নেম আগে থেকেই চলে আসতেছে, যেটা জাইমেট। আর 2 নম্বর হলো ক্রিজাইম, ZIM, ক্রিজাইম। এখন আমরা লিভারে যাব। তো এটা তো অনেকেই বলে আমার হজম হচ্ছে না, তো সবার যদি একই ওষুধ দিয়ে দেয় তাহলে তো কাজ হবে না। হজম হচ্ছে না, এখন হজমের উপরে আলাদা ক্লাস করা লাগবে, যে হজম হচ্ছে না কারণগুলো কি কি। ঠিক আছে, সমস্ত কারণ বের করে তারপরে হলো কারণ অনুযায়ী আমরা যদি চিকিৎসা দেই সেটা হলো প্রপার চিকিৎসা হবে। 2 নম্বরে কি শুনছেন গাইস? ক্রিজাইম, CREZIME, ক্রিজাইম। জাইমেট আর ক্রিজাইম। জাইমেট হলো ভ্যাকসিন কোড, এটা হলো অপশন এ ক্রিজাইম। এইটুকু নেন, এটুকু খুব গুরুত্বের সাথে। সামারিটুকু যদি না নিলেন ক্লাসে। ডাইজেস্টিভ ড্রাগ কাকে বলে? যে সকল ড্রাগ ডাইজেশনে সহায়তা করে তাদেরকে ডাইজেস্টিভ ড্রাগ বলা হয়। যেমন হলো একটা হলো প্যানক্রিয়াটিন, এটা একটা ওষুধের নাম, কিন্তু প্যানক্রিয়াটিন উপাদানের নাম, মূল উপাদানের নাম। আর কি কি নামে পাওয়া যায়? জাইমেট নামে পাওয়া যায়, ক্রিজাইম নামে পাওয়া যায়। ক্রিজাইম, ক্রিজাইম। আর অন্যান্য নামগুলো কিভাবে পাবেন? ওই যে DINS, এটা ইয়ে করে নেন, ইনস্টল করে নেন। ওখানে লিখবেন ট্রেড নেম অফ প্যানক্রিয়াটিন, বা টোটাল লিখবেন ডাইজেস্টিভ ড্রাগ, তাহলে দেখবেন টোটাল চাপ আসে গেছে। বোঝা গেছে? এবার হলো লিভার সম্পর্কে। লিভার লিখছে LIVER, লিভার মানে হলো কলিজা, যেটা আমরা বাংলা ভাষায়, এটাও কিন্তু বাংলা ভাষা না, বাংলা ভাষা যকৃত না, হৃদপিণ্ডকে যকৃত। যকৃত মানে কলিজা। এই আমরা কলিজা বললে চিনি, এই জন্য আগেই লিখলাম কলিজা, আমরা তো বুঝতে হবে। ওই আর মেডিকেল শব্দ হলো হেপাটো, হেপাটো। তাহলে হেপাটোলজিস্ট কিছু চিকিৎসা করে, এই কলিজার চিকিৎসা করে। কলিজার যে রোগগুলো, কলিজার রোগ হলে একটা কমন সিমটম হলো জন্ডিস। বুঝছেন? জন্ডিস কিভাবে হয়? জন্ডিসের উপরে ক্লাস পাবেন কিন্তু। লিভার সিরোসিস, জন্ডিস, হেপাটাইটিস, হেপাটাইটিস A, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, এইভাবে এই রোগগুলো। দেখছেন? এটা সবাই দেখছেন? আচ্ছা। প্রথম হলো লিভার কি? অ্যান্সার হলো লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্ল্যান্ডুলার অর্গান। এখন গ্ল্যান্ডুলার অর্গান আবার কি? লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড়
গ্ল্যান্ডিউলার অর্গান, গ্ল্যান্ডিউলার, GLAN, গ্ল্যান্ডিউলার অর্গান। গ্ল্যান্ডুলার অর্গান কাকে বলে? যে সকল অর্গানের গ্ল্যান্ড থাকে তাদেরকে বলা হয় গ্ল্যান্ডুলার অর্গান। এখন গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হলো কিছু কোষের সমষ্টি, যে কোষগুলো থেকে সিক্রেশন ঘটে, হয় হরমোন না হয় এনজাইম সিক্রেশন ঘটে, তাদেরকে বলা হয় গ্ল্যান্ড। হরমোন বা এনজাইম যেখান থেকে বের হয় সেইগুলোকে বলা হয় গ্ল্যান্ড। মনে থাকবে, গ্ল্যান্ড হলো দুই প্রকার, একটা হলো গ্রন্থি তো বলে, গ্রন্থি বলা হয়, হ্যাঁ বাংলায় বলে গ্রন্থি। তাহলে যে কোষগুলো থেকে হরমোন অথবা এনজাইম সিক্রেশন ঘটে তাদেরকে বলা হয় গ্ল্যান্ড। গ্ল্যান্ড দুই প্রকারের, একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওই কঠিন শব্দগুলো আমরা বাদ দিয়ে আস্তে আস্তে সহজ দিতে যাই, ঠিক আছে? একটা হলো হরমোন সিক্রেশনকারী গ্ল্যান্ড আর একটা হলো এনজাইম সিক্রেশনকারী গ্ল্যান্ড। এটা আমরা আর ওটা বলবো হলো নালীহীন গ্রন্থি। এগুলো কিন্তু করছে যারা 7, 8, 9 করলে কিন্তু ছিল, কিন্তু ওই জায়গায় ওই জিনিসগুলো কি আসলে বোধগম্য, এই জন্যই তো আমাদের লেখাপড়া কোনো কাজে লাগে না। BBA MA সবকিছু করে রাস্তায় রাস্তায় খালি ঘুরতেছে চাকরির জন্য। গ্ল্যান্ড কি? তাহলে গ্ল্যান্ডুলার অর্গান, গ্ল্যান্ড আগে বুঝবো। গ্ল্যান্ডুলার অর্গান কাকে বলে? যে অর্গানগুলোতে গ্ল্যান্ড থাকে তাদেরকে গ্ল্যান্ডুলার অর্গান বলে। এটাই লিখে নেন, এটাই দরকার, আগে ক শেখা লাগবে। গ্ল্যান্ডুলার অর্গান কি? অ্যান্সার হলো যে সকল অর্গানে গ্ল্যান্ড থাকে, যে সকল অর্গানে গ্ল্যান্ড থাকে তাদেরকে গ্ল্যান্ডুলার অর্গান। গ্ল্যান্ড দুই প্রকার, একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা, এই শব্দগুলো জানা লাগবে এই জন্য, কারণ ফার্মেসিতে বসে বসে তো এগুলো পড়বেন, এই শব্দগুলোই আসবে না। তাহলে গ্ল্যান্ড দুই প্রকার, একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। GLAND, গ্ল্যান্ড দুই প্রকার। এক নম্বর হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, বাংলায় বলে নালী যুক্ত গ্রন্থি, নালী যুক্ত গ্রন্থি। আর দুই নম্বর হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা হলো নালীহীন গ্রন্থি। এর পরে একটা জিনিস নেই, সেটা হলো গ্ল্যান্ড কি। তারপরে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড বুঝে দিচ্ছি, তারপরে আমরা মূল জায়গায় যাব, যে লিভার কেন মানবদের সবচেয়ে বড় গ্ল্যান্ডুলার অর্গান। এখানে লেখেন গ্ল্যান্ড কি, এটা কি লিখছি? গ্ল্যান্ড না লিখি নেই, গ্ল্যান্ড লিখি নেই। গ্ল্যান্ডুলার অর্গান কি এটা লিখছি, এখন গ্ল্যান্ড কি সেটা বুঝি। GLAND, গ্ল্যান্ড কি? যে সকল কোষ বা কোষ গুচ্ছ থেকে হরমোন বা এনজাইম সিক্রেশন ঘটে তাদেরকে গ্ল্যান্ড বলা হয়। এইভাবেই লেখেন, বুঝতে সহজ যেটা হবে। যে সকল কোষ বা কোষগুচ্ছ, যে সকল কোষ বা কোষগুচ্ছ মানে অনেকগুলো কোষ, কোষগুচ্ছ থেকে এনজাইম বা হরমোন নিঃসৃত হয়, এনজাইম বা হরমোন নিঃসৃত হয়
তাদেরকে গ্ল্যান্ড বলে। গ্ল্যান্ড দুই প্রকারের, একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন আমি বুঝে দিচ্ছি। তাহলে হয় একটা কোষও একটা গ্ল্যান্ড হতে পারে, ঠিক আছে, এক জায়গায় আছে, যেমন প্যানক্রিয়াসই আছে, একদম আলাদা আলাদা কোষও আছে, আবার গুচ্ছও আছে, ঠিক আছে। তাহলে একটা কোষও একটা গ্ল্যান্ড হতে পারে, আবার এক গুচ্ছ কোষও একটা, এটা এক একটা কোষ, এক একটা, এখানে 6টা কোষ দেওয়া হয়েছে, ঠিক আছে। ছোট গ্ল্যান্ড দেখা যায় খালি চোখে একটা মতো সিন। না না, খালি চোখে মাইক্রোস্কোপ, শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া সম্ভব না। ওই জিনিস তো স্যার, ওই জিনিস না। একটা গুতা খায় গ্ল্যান্ড নষ্ট হয়ে গেলে তো শরীরে পুরো প্রক্রিয়া শেষ। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে নিঃসৃত হয় কি হয়, হয় হরমোন না হয় এনজাইম নিঃসৃত হয়। তাহলে এখান থেকে হয় হরমোন না হয় এনজাইম নিঃসৃত হয়। এখন এইটা যাওয়ার জন্য যদি নির্দিষ্ট পথ থাকে, যে এই পথেই সে নির্দিষ্ট জায়গায় গিয়ে কাজ করবে, যেমন আমরা প্যানক্রিয়াসে পেলাম না, প্যানক্রিয়াসিক ডাক্ট দ্বারা ইয়েগুলো রসগুলো আসছে, সে ডিউডেনামে কাজ করছে। তাহলে ওই রসটা হচ্ছে হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে, মানে নালীযুক্ত গ্ল্যান্ড থেকে, ঠিক আছে। তাহলে যে রস বের হয়ে যাওয়ার যদি নির্দিষ্ট পথ থাকে, তাহলে ওই গ্ল্যান্ডটাকে বলা হয় হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে নালীযুক্ত গ্ল্যান্ড। আর এটার কোনো নালী নাই, ফলে এটা তো রক্তনালী আছে, পাশ দিয়ে তো রক্তনালী গেছে, ওই রক্তনালীতে ঢুকে রক্ত দ্বারা পরিবাহিত হবে। এটা হলো হরমোনের ক্ষেত্রে, আর এটা হলো এনজাইমের ক্ষেত্রে। তাহলে এনজাইম গুলো বের হয়ে কোনো নির্দিষ্ট পথে যায়, এর যাওয়ার জন্য নালী আছে, ঠিক আছে। এই জন্য এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর হরমোন গুলো বের হয়ে কোনো নালী পায় না খুঁজে, ফলে কি করে রক্তের ভিতরে ঢোকে, রক্তনালী দিয়ে যায়। এই জন্য এর নাম হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় এটাকে, অন্তঃক্ষরা গ্রন্থি। আর এটা হলো বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরণ মানে ক্ষরণ ঘটে নির্দিষ্ট পথে যায়। ঠিক আছে, একটু আচ্ছা, একটু আইডিয়া থাকলেই হবে। আমরা এখন আসল জায়গায় যাই। তাহলে গ্ল্যান্ড তো বুঝলাম, তাহলে